হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজীব হোসেন সরকার, বায়োলজি হেটার্সের মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন কোর্সে আমরা এখন করছি রক্ত সংবহন। রক্ত সংবহনে আমরা শেষ করেছিলাম রোগগুলোর আগ পর্যন্ত। সো আজকে আমরা রোগগুলো নিয়ে কথা বলবো এবং হৃৎপিণ্ডের বিভিন্ন চিকিৎসা নিয়ে কথা বলবো। সবার শুরুতে আমরা আজকে পড়বো হার্ট অ্যাটাক, অ্যানজাইনা পেক্টোরিস কিংবা অ্যানজাইনা, যেটা হার্ট অ্যাটাকের আগের অবস্থা। মানে প্রথমে ওইটা হয়, এরপর হার্ট অ্যাটাক হয়, কিন্তু আমরা আগে এইটা বলবো, কারণ এইটার সাথে ওইটার কিছু মিল আছে, অল্প কিছু পার্থক্য আছে। এটা যদি আমরা বুঝতে পারি, এটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে অ্যানজাইনাটাও আমরা খুব সহজে বুঝতে পারবো। তো শুরু করা যাক। সো আমি বাম সাইডে টপিক লিখে রেখেছি, এখানে হার্টের একটা ছবি আছে, হৃৎপিণ্ডের। হৃৎপিণ্ডের ভেতরে রক্তনালীটাকে একটু আমি জুম করে বড় আকারে দেখিয়েছি। এগুলো কি জিনিস পড়ার সময় ক্লিয়ার হবে। সো আমরা আজকে একটু বেসিক থেকে শুরু করি। দেখো, হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটাকেই বলা হয়। তো প্রথমে বলি, হার্ট অ্যাটাক মানে কি? অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। তো হার্টে আক্রমণ হয়েছে। কিসের আক্রমণ? প্রাচীনকালে কিংবা এখনো এমন হয় যে এক দেশ থেকে যখন অন্য দেশে ত্রাণ পাঠানো হয়, মাঝখানে কোনো একটা দেশ এসে করে কি, যে ত্রাণটা আটকে দেয়। তার অন্য দেশ যার ত্রাণ পাওয়ার কথা ছিল, সে ত্রাণের অভাবে, খাদ্যের অভাবে কষ্ট পায়, ভোগে, ব্যথা পায়। ঠিক তেমনি ওইটাকে আমরা অ্যাটাক বলি। সো হার্ট অ্যাটাক বলতে ওই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। কিভাবে বোঝানো হয়েছে আমি ক্লিয়ার করছি। সো রোগটার দিকে তাকাও, তাহলে হার্ট অ্যাটাকটা কোথায় ঘটে? হার্টে ঘটে। কি ঘটে? অ্যাটাক। তাহলে এবার আমরা অ্যাটাকটা দেখবো। দেখো, হৃৎপিণ্ড কিন্তু আমাদের সারা শরীরে রক্ত দিচ্ছে, সারা শরীরের প্রত্যেকটা কোষে। কিন্তু হৃৎপিণ্ড তো নিজেও কিছু পেশি কোষ দ্বারা তৈরি। তাহলে হৃৎপিণ্ডের নিজেরও কিন্তু রক্ত লাগবে। আমাদের মারা আমাদের খাওয়ায়, কিন্তু মায়েদের নিজেদেরও খেতে হয়। তো হৃৎপিণ্ডের গায়ে এরকম কিছু রক্তনালী আছে। ধরা যাক এগুলো হৃৎপেশি। এগুলো হচ্ছে হৃৎপেশি। তো এই রক্তনালীর ভেতর দিয়ে রক্ত আসে, এসে হৃৎপেশিতে চলে, হৃৎপেশিতে চলে আসে। তো এখন যদি এমন হয় যে ত্রাণ পাঠিয়েছে এখান থেকে, এদের লাগবে, মাঝখানে আমি ছোট্ট একটা বাধা দিলাম। কি দ্বারা বাধা দিলাম? একটা রাস্তাটা ব্লক করে দিলাম। কি দ্বারা ব্লক করলাম? চর্বি দ্বারা। তাহলে রক্তনালীটা চর্বি দ্বারা ব্লক হতে পারে। কিভাবে? আমরা যে খাবার খাচ্ছি, খাবারে কোলেস্টেরল বেশি আছে। কোলেস্টেরল বেশি হলে এগুলো রক্তনালীর গায়ে আটকে যায়। যেহেতু হার্টের রক্তনালীগুলো খুব সরু সরু, তাহলে এখানে বেশি আটকে যেতে পারে। বড় রক্তনালীতে সাধারণত আটকায় না। তো ধরা যাক চর্বি আটকে গেল। এখন চর্বি তো নরম, এই নরম জিনিসটাকে যদি আমরা শক্ত করতে চাই, যে আমি ত্রাণ আটকাবো রক্তনালীতে, এটা আমি জুম করে এদিকে দেখাই। ধরা যাক এখানে চর্বি আটকে গেছে। চর্বি আটকে যাওয়ার পর আমি এটাকে এখন শক্ত করব, কারণ যে কোনো ভাবে এই পাশ থেকে এই জায়গায় রক্ত আসা আমি বন্ধ করব। তাহলে আমি একটু ক্যালসিয়াম দিলাম। তোমরা তো জানো যে আমাদের অস্থির ভেতরে যখন ক্যালসিয়াম জমে, তখন আমাদের অস্থিগুলো বা হাড্ডিগুলো অনেক শক্ত হয়। তাহলে ক্যালসিয়াম দ্বারা জমে গেল, এবং প্রোটিনও কিছু জমা হবে, হয়ে ধীরে 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 রাস্তাটা ব্লক হতে শুরু করবে। খেয়াল করে দেখো, হৃৎপিণ্ড কিন্তু পাম্পিং হয়ে আমাদের সারা শরীরে রক্ত দিচ্ছে। তাহলে আমাদের সারা শরীরের কোষগুলোর যেমন রক্ত বা অক্সিজেনের দরকার, হৃৎপিণ্ডের কিন্তু তার থেকেও বেশি অক্সিজেন বা রক্তের দরকার। তাহলে এতটুকু পথ দিয়ে নিশ্চয় এনাফ পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই পাশে এসে হার্টের পেশিগুলোকে দিতে পারবে, রাইট? এক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? যেটা হবে যে এরা অক্সিজেন পাচ্ছে না বা কম পাচ্ছে। কম পেলে কি করবে? বাচ্চা কাচ্চারা খাবার পেলে কান্নাকাটি করবে, তাহলে এরাও কান্নাকাটি শুরু করবে। কান্না পাওয়া মানে কি? ব্যথা পাচ্ছে বলে যাচ্ছে। তাহলে এই ব্যথার সিগন্যালটা কোথায় যাবে? আমাদের ব্রেন। ব্রেন বুঝতে পারবে যে এখানে ব্যথা হচ্ছে, সে সিগন্যালটা পাঠিয়ে দিয়েছে ব্রেনকে যে আমরা ঠিক খাবার পাচ্ছি না, অক্সিজেন পাচ্ছি না, আপনি কিছু একটা করেন। তখন ব্রেন চেষ্টা করবে কোনো না কোনোভাবে মিনিমাইজ করার জন্য। রাস্তা তো ব্লক, আসমান থেকে তো বা
অন্য কোনো পথে তো খাবার আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে ব্যাপারটা হলো এইটাই, রাস্তা ব্লক হয়ে গেছে, রক্ত আসতে পারছে না, রক্তের সাথে অক্সিজেন আসতে পারছে না, অক্সিজেন না আসলে হৃদপিণ্ডের পেশিগুলো খাবার পাচ্ছে না, খাবার না পেলে তারা কান্নাকাটি করবে। তো একটা সময় যদি খাবার না পায় এই কোষগুলা, তো অক্সিজেন বা খাবার না পেলে একটা সময় এটা পচে যাবে না, যাবে কিনা? তাহলে অক্সিজেনের অভাবে হৃদপিণ্ডের পেশি কোষগুলো মারা যাচ্ছে। তাহলে এই যে হার্ট অ্যাটাকের আমি আরেকটা নাম লিখে রেখেছি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। খেয়াল করে দেখো, ইনফার্কশন মানে হচ্ছে অক্সিজেনের অভাবে মরে যাওয়া বা পচে যাওয়া। কি পচে যাওয়া? মায়ো মানে হচ্ছে পেশি, কার্ডিয়াক মানে হচ্ছে হৃদপিণ্ড। তাহলে আমরা বলতে পারি হৃদপিণ্ডের পেশিগুলো অক্সিজেনের অভাবে মরে যায় বা পচে যায়, সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এইটার নামে হচ্ছে হার্ট অ্যাটাক। অ্যাটাক মানে হচ্ছে রাস্তা ব্লক করে দিয়ে খাবার আটকানো হয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বেসিকটা শিখে ফেলেছি। আচ্ছা, একটা ধরো বালতি আছে, বালতিটার ছিদ্র আছে, পানি রাখছে, ছিদ্রতে বের হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবো? ছিদ্রপথে কিছু একটা লাগাই দিবা, এটাকে বলা হয় প্লাগ। তাহলে এই যে রাস্তা পথে আসতেছে, এখানে আমি একটা জিনিস দ্বারা আটকাই দিচ্ছি, তাহলে এটা প্লাগ না? তাহলে এটার নাম হচ্ছে প্লাগ। তাহলে যে চর্বি বা কোলেস্টেরল, প্রোটিন এবং ক্যালসিয়ামের যে জিনিসটা মাঝখানে আটকে গেছে, এটার নাম হচ্ছে প্লাগ। তো এই প্লাগটা দেখতে হচ্ছে কিসের মতো? আটা। ওট এর মতো, আটার মতো শক্ত হয়ে আছে। তো এই আটার মতো শক্ত জিনিসটাই বলা হয় আসলে অ্যাথেরোমা। ঠিক আছে? তাহলে এই এই জিনিসটার নাম কি? আটার মতো বা ওটের মতো শক্ত প্লাগ, অ্যাথেরোমাটাস প্লাগ। প্লাগ মানে কি? কোনো একটা জিনিস দ্বারা বন্ধ করা হয়েছে রাস্তাটা। অ্যাথেরোমা মানে হচ্ছে আটার মতো শক্ত কিছু একটা। আটার মতো শক্ত জিনিসটা কি? চর্বি, ক্যালসিয়াম এবং প্রোটিন। শেষ। তাহলে আমরা অ্যাথেরোমাটাস প্লাগ শিখলাম, সরি, অ্যাথেরোমাটাস প্লাগ শিখলাম, প্লাগ শিখে ফেলছি। হোয়াট ইজ করোনারি অ্যাথেরোমা? দেখো, এই ব্যাপারটা আমি বললাম যে হৃদপিণ্ডে ঘটতেই পারে, প্লাগ জমে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। মাথায় হতে পারে না, পায়ের কোনো সরু রক্তনালী হতে পারে না। তো যেহেতু হৃদপিণ্ডের ক্ষেত্রে হচ্ছে, এই জন্য এটাকে করোনারি বলা হচ্ছে। করোনারি মানে হচ্ছে হৃদপিণ্ড। হৃদপিণ্ডে যদি আটার মধ্যে শক্ত কোনো কিছু জমে যায়, সেটাকে বলা হয় করোনারি অ্যাথেরোমা। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক গুলো শিখে ফেললাম। আমি ছবিটা মিশাই দিচ্ছি। আমি এবার লক্ষণ নিয়ে একটু কথা বলবো। লক্ষণগুলো মনে রাখার জন্য আমি একটা সূত্র দিয়েছিলাম আমার টিফিন বইতে। ভিডিও কি ঠিক আছে? বোর্ড কি দেখা যাচ্ছিল? একদম। আচ্ছা, ঠিক আছে। তো মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে লক্ষণগুলো আছে মনে রাখার জন্য একটা সূত্র দিয়েছিলাম টিফিন বইতে, আমি আবার লিখে দিচ্ছি। এভাবে মনে রাখবা, হার্ট অ্যাটাক হলে বউ ঘুমে ঘন ঘন বমি করে। হার্ট অ্যাটাক হলে বউ ঘুমে ঘন ঘন বমি করে। আচ্ছা, এই সূত্রটার একটা মজার ব্যাপার হচ্ছে, ঘুমেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। তুমি ঘুমায় আছো, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হতেই পারে। হার্ট অ্যাটাকের মধ্যে কিন্তু বমি হয়, বমি বমি ভাব কিংবা বমি হয়। ঠিক আছে? এই আর কি। জিনিসগুলো কি আমি বলি, সরি, এটা কি ফোনের সমস্যা? আচ্ছা, বতে হচ্ছে বুকে অস্বস্তি। যেহেতু ঘটনাটা এখানে ঘটছে বুকের মধ্যে, তাহলে বুকে তো অস্বস্তি হবে, ঠিক কিনা? উঠে হচ্ছে ঊর্ধ্বাঙ্গের বিভিন্ন বা অন্যান্য অংশে অস্বস্তি। আমি প্রশ্ন করব ক্লাস শেষে, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওর নিচে তোমরা এই প্রশ্নগুলো আনসার করবো। সো ভালো করে ভিডিওটা দেখো। আশা করছি আজকে যদি তোমরা দেখো, হার্ট অ্যাটাক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। বতে হচ্ছে বুকে অস্বস্তি, যেহেতু ঘটনাটা এখানে ঘটছে। উঠে হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য
অংশে অস্বস্তি। দেখো, যদি একটা জায়গায় আগুন লাগে আশেপাশে ছড়ায় যায়। ভাইয়ের যদি কষ্ট হয়, ভাইয়ের অন্য ভাইরা বিভিন্ন জায়গায় আছে, তারাও কষ্ট পায়, তাহলে শুধু এখানে অস্বস্তি না, অস্বস্তিটা ছড়ায় যায়। ওইটাই বলা হয়েছে যে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, মানে এই জায়গায় প্রবলেম হচ্ছে উপরের অঙ্গগুলা, এদিকে হাতের এদিকে প্রবলেম হচ্ছে। ঠিক আছে। ঘুমে, বুকের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে, ঘুমাইতে পারবা? পারবা না, ঘুমে ব্যাঘাত হবে। ঘন ঘন, মানে হচ্ছে ঘন ঘন শ্বাস প্রশ্বাস, এগুলো কি জিনিস আমি ব্যাখ্যা করছি। বমিতে হচ্ছে বমি বমি ভাব বা বমি, তাহলে বতে হচ্ছে চেস্ট ডিসকমফোর্ট বা বুকে অস্বস্তি, ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে ডিসকমফোর্ট বা অস্বস্তি, ঘুমে ব্যাঘাত বা স্লিপ ডিস্টারবেন্স, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, এটা হলো ব্রিদিং ডিসকমফোর্ট, মানে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, ঘন ঘন শ্বাস হচ্ছে। আরেকটা হচ্ছে বমি বমি ভাব, এটাকে বলা হয় নশিয়া আর বমি বা ভমিটিং, এটা হতে পারে। ব্যাখ্যা করি, ব্যাখ্যাগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর হচ্ছে, দেখো এটা মানুষ, মানুষের মাথা, মানুষের হৃৎপিণ্ডটা এখানে আছে, ফুসফুসটা এই সাইডে আছে, এখানে আছে পাকস্থলী আছে। ক্লিয়ার? হৃৎপিণ্ড, দুই পাশে দুইটা ফুসফুস, এটা হচ্ছে পাকস্থলী। ওকে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, এই মাথায় সিগন্যাল পাঠাচ্ছে, ঠিক না? তাহলে এই জায়গাটা মানুষের কোথায়? জাস্ট এই যে স্টারনাম বলে একটা হাড্ডি আছে, হাড্ডির পেছনে। তাহলে এই জন্য বইতে লেখা আছে বুকে অস্বস্তি, পাশে লেখা আছে উর ফলকের পেছনে বা স্টারনামের পেছনে অস্বস্তি বা ব্যথা। ঠিক আছে। তো ব্যথাটা কেমন হতে পারে আমি বলে রাখি। তোমরা একটা গোসল করার পর তোমরা যে কাপড়গুলো চিপো, মশলাও, মশলে পানিটা বের করো, ওইটার কথা ভাবো। একটা হচ্ছে মনে হবে যেন কেউ মশলাচ্ছে তোমাকে, এই জায়গায় মশলাচ্ছে। এরপর তুমি কিন্তু কাপড়টা নিয়ে আছড়াও, আছড়াই না? কখন? সাবান টাবান দিয়ে আছড়াই। তো মনে হবে যেন কেউ তোমাকে আছড়াচ্ছে, মশলানো, আছড়ানো। আছড়ানো মানে কি? কাপড়টার উপর একটা, মানে একটা জাস্ট প্রেসার দেওয়া, প্রেসার দিয়ে ময়লাগুলো বের করে দেওয়া। তাহলে চাপ, মশলানো, আছড়ানো, চাপ, ব্যথা হতে পারে, এই টাইপের ব্যথা। তাহলে ব্যথার ধরনটা যদি কখনো জিজ্ঞেস করা হয় প্রশ্ন, তাহলে এই কথা মনে করবা যে হার্ট অ্যাটাক মানে হচ্ছে কাপড় মশলানো, আছড়ানো এবং চাপ। ঠিক আছে? তো ঠিক আছে। এখন মাঝে মাঝে কিন্তু এমন হতে পারে যে ব্যথাটা এখানে হচ্ছে, যেহেতু আমাদের বুকের খাঁচার ভেতরে, আমরা তো দেখতে পাচ্ছি না, মানে ব্যথাটা এখানে হচ্ছে। মাঝে মাঝে মনে হবে ব্যথাটা কোত্থেকে আসতেছে, আমি তুমি বুঝতে পারতেছি, এমন হতেই পারে। তো আজমল স্যারের বইতে যেটা লেখা আছে, খুব চমৎকার করে লেখা আছে, অল্প কথার মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে। আলিম স্যারের বইতে একটু কঠিন দেওয়া আছে, বোঝা খুব মুশকিল। তো আশা করছি তোমরা আজমল স্যারের বই থেকে এটা পড়ে দিবা। ঠিক আছে। এবার চলে আসি আমরা ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি। বানানটা একটু ভুল আছে, তোমরা একটু দেখে নেবা। আচ্ছা, এখানে প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি হবে? একটু নিচের দিকে এই জায়গায়, মানে পাকস্থলীর উপরে এখানে ব্যথাটা হতে পারে। চিন্তা করো, প্রবলেমটা এখানে একটু নিচে হতে পারে, পাকস্থলীর উপরে ব্যথা, এখান থেকে উপরে আসতে পারে, বুকের ঊর্ধ্বাংশে ব্যথা। ব্যথাটা ধীরে ধীরে এখানে আসতে পারে গলায়, ধীরে ধীরে নিচের চোয়ালে, এমনকি দাঁতেও ব্যথাটা হতে পারে। মাঝখানে তো ফাঁকা, তাহলে উপরে চলে যাবে। ঠিক আছে। আমি আবার বলি, ব্যথা এখান থেকে একটু নিচে নামতে পারে, পাকস্থলীর উপরে। ব্যথাটা এখান থেকে একটু উপরে আসতে পারে, বুকের ঊর্ধ্বাংশে, গলায়, নিচের চোয়াল, এমনকি দাঁতে। এবার একটু শাখা বের করি আমরা এই পথের, এদিকেও যেতে পারে ব্যথাটা, তাহলে কাঁধ, ডান বাম। ব্যথাটা এদিকেও যেতে পারে, বাম কাঁধ, বাম বাম। ব্যথাটা হৃৎপিণ্ড তো পেছনে আছে, তাই না, এই যে খাঁচার ভেতরে, তাহলে পিঠে কেন ব্যথাটা যেতে পারবে না? পিঠেও যেতে পারে ব্যথাটা, রাইট? তাহলে আমাদের জানতে হবে হৃৎপিণ্ডের যদি অ্যাটাক হয় কোথায় কোথায় ব্যথাটা যেতে পারে। ঠিক আছে।
আবার এমন হতে পারে ব্যথাটা কোত্থেকে আসতেছে বোঝা আছে। এগুলোকে বলা হয় রেডিয়েশন বা রেফার্ড পেইন। এর কারণ হচ্ছে কি, মাথা থেকে যে স্নায়ুটা এখানে আসছে ওই একই স্নায়ু এদিকে গেছে, তাহলে এই স্নায়ুর ব্যথা আর এই স্নায়ুর ব্যথা দুটোই সেম মনে হবে, যে এখান থেকে ব্যথাটা আসছে না এখান থেকে আসছে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঘুমে ব্যাঘাত হবে। ঘটনা এখানে ঘটছে, তোমার মনে হবে তুমি প্রচন্ড ক্লান্ত পরিশ্রান্ত, ঘুমাবে না। যেমন আমরা বেশি ক্ষুধার্ত হলে কি খাইতে পারি না, তো কেমন ব্যাপার হতে পারে। মহিবুল্লাহ, ঘন ঘন শ্বাস প্রশ্বাস কেন হবে? তাহলে এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে, সেটা হলো এখানে রক্তনালীগুলো হৃৎপিণ্ডের পেশিকে অক্সিজেন দিতে পারছে না। তাহলে এখানকার পেশিগুলা মাথাকে কমপ্লেন করছে আমরা অক্সিজেন পাচ্ছি না। মাথা এখন করবে কি, জিনিসটাকে সমাধানে আনতে হবে। মাথা ভাববে রক্তনালীর ভেতরে কি হচ্ছে ও তো দেখতে পাচ্ছে না, সে ভাববে নিশ্চয়ই এটা এর দোষ, ফুসফুসের দোষ। ফুসফুসে বলবে তুমি তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস নিয়ে অক্সিজেন নিয়ে আসো। তখন তুমি কি করবা? অক্সিজেন নেওয়া শুরু করবা। শ্বাস প্রশ্বাসের গতি বাড়লো না, তো এটাই তো শ্বাসকষ্ট। তাহলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট। এবার বমি বমি ভাবে চলে আসে এখানে। তো আমি একটা ব্যাখ্যা এরকম দেখেছিলাম যে হৃৎপিণ্ডের ব্যথার সাথে মস্তিষ্ক পরিচিত নয়, সারা জীবনে তো এখান থেকে ব্যথা হয় না, একটা সময়কে ব্যথা হয়। তো ব্রেন মাঝে মাঝে ভাবে যে এখান থেকে প্রবলেমটা যাচ্ছে। তবে এটার আরো একটা ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি, তোমরা যখন ভ্যাগাস স্নায়ুর কথা বলবো, ভ্যাগাস স্নায়ু, মাথা থেকে একটা স্নায়ু আসে ভ্যাগাস স্নায়ু। তো স্নায়ুটা চারটা শাখা, একটা হচ্ছে এই যে এখানে লেরিঞ্জিয়াল শাখা, হৃৎপিণ্ডে আসে, কার্ডিয়াক শাখা বা হৃৎপিণ্ডীয় শাখা, ফুসফুসের শাখা আছে, এটাকে বলে পালমোনারি শাখা বা ফুসফুসীয় শাখা। এটার আরেকটা শাখা আছে এই জায়গায়, গ্যাস্ট্রিক শাখা। তার শাখা কয়টা হলো? চারটা। কার্ডিয়াক শাখা, পালমোনারি শাখা, গ্যাস্ট্রিক শাখা, ল্যারিঞ্জিয়াল শাখা। ঠিক আছে? কোন স্নায়ু? ভ্যাগাস স্নায়ু। এটা একটা করোটিক স্নায়ু, মাথার ভেতর থেকে আসে বা করোটির ছিদ্র পথে বের হয়ে আসে, এই জন্য করোটিক স্নায়ু। ঠিক আছে? খেয়াল করে দেখো, এর কিন্তু প্রবলেম, এর ভেতরে কিন্তু শ্বাসকষ্ট তৈরি হয়েছে একই লাইন দ্বারা, মানে জন্ম তাদের একই জায়গা থেকে। তাহলে এই ভাইয়ের প্রবলেমের জন্য যদি এই ভাইয়ের শ্বাসকষ্ট হয়, তাহলে এই ভাইয়েরও তো কষ্ট হবে, ঠিক কিনা? তাহলে এখানকার কষ্ট কি, পাকস্থলী তো এটাই করতে পারে যে একটু বমি বমি ভাব কিংবা বমি, রাইট? তাহলে বমি বমি ভাব কিংবা বমি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি সবগুলো ব্যাখ্যা করেছি। তবে একটা জিনিস মনে রাখবো, হার্ট অ্যাটাকের ব্যথাটা কখনো ভালো হয় না। এটা ব্যথা হবে, থেমে গেল বাট আবার হবে, থেমে গেল বাট আবার হবে, হসপিটালে যেতে হবে। হসপিটালে গেলে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে কিছু ওষুধ দেয়, থ্রম্বোলাইটিক ওষুধ বলা হয় এটাকে, থ্রম্বোলাইটিক। আলিম স্যারের বইতে লেখা আছে 3 ঘন্টার মধ্যে দিতে। তাহলে থ্রম্বো মানে হচ্ছে এই যে অ্যাথেরোমার কথা বলেছি, থ্রোম্বাস, রক্তনালীর ভেতরে যে প্লাকটা জমে যায় এটা। লাইটিক মানে কি, যে লাইসিস করে, লাইসিস মানে কি ভেঙে ফেলে। রক্তনালীর ভেতরে যে রাস্তা ব্লকটা হয়েছে ওটা যদি ভেঙে ফেলি তাহলে রক্ত প্রবাহ ঠিকঠাক হবে, রাইট? রক্ত প্রবাহ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আবার হার্ট অ্যাটাক থেমে যাবে। তাহলে আমরা থ্রম্বোলাইটিক জিনিস দিব রোগীকে, তাহলে হার্ট অ্যাটাকটা কমে যাওয়া শুরু হবে। কতক্ষণের মধ্যে? 3 ঘন্টার মধ্যে। কিন্তু আফসোস আমার বাবার হয়েছিল হার্ট অ্যাটাক, তো উনি এটা কাউরে বলে নাই, সারাদিন কষ্টটা নিয়ে যাওয়ার পর ঠিক 12 ঘন্টা পর আমাদের জানাইছে। 12 ঘন্টা পর যেটা হয়েছে, হসপিটালে নিয়ে গেছি আমরা, তার যে টেস্ট করে যে রিপোর্টটা পাই সেটা হচ্ছে হার্টের অ্যান্টেরিয়র ওয়াল বা সামনের যে দেয়ালটা আছে পুরোটাই অ্যাটাক হয়ে গেছে, মানে সবগুলো বেশি পচে গেছে। উনি এখনো সুস্থ আছেন। তো কখনো যেন এমন না হয়, তোমাদের ফ্যামিলিতে যদি কারোর এইরকম বুকে ব্যথা হয়, তো শুধু সবসময় গ্যাস্ট্রিক পেইন হচ্ছে এমন ভাববা না, এটা হার্ট অ্যাটাকও হতে পারে। মহিলাদের ক্ষেত্রে অ্যাভারেজ 45-এর উপরে, 55-র উপরে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে 45-এর উপরে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়ে। যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, এটা কোনো ভূমিকম্পের মতো কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না আগে। আরেকটা ব্যাপার হচ্ছে
কম বয়সী বাচ্চাদের হার্ট অ্যাটাক হয়। আমি নিজে যখন মেডিকেল কলেজে ডিউটি করেছিলাম 16-17 বছরের বাচ্চাদের হার্ট অ্যাটাকে মরে যেতে দেখেছি। তাহলে খুব সাবধান, কী করলে হার্ট অ্যাটাক হবে না ভবিষ্যতে। বইতে সুন্দর করে লেখা আছে, এটা তোমরা একটু পড়ে দেওয়া। সবাইকে ধন্যবাদ। পরবর্তী এই ভিডিও থেকে আমি 3টা প্রশ্ন করবো, তোমরা কমেন্টের মধ্যে 3টা প্রশ্নের আনসার করবো। আমি আনসারগুলো চেক করবো, তোমরা ভিডিও দেখে কি শিখলা এটা হচ্ছে তার ফিডব্যাক। এক নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক পাকস্থলীতে কি হয়? 2, কতক্ষণের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে? 3, হার্ট অ্যাটাকের ব্যথা কোথায় যেতে পারে? ব্যথা কোথায় কোথায় হতে পারে? হতে পারে 4 একটা দিই, সেটা হলো অ্যাথ্রোমেটাল যে প্লাক আছে, এই প্লাকে যে 3টা জিনিসের নাম আমি বলেছি, এই 3টা জিনিসের নাম অ্যাথ্রোমেটাস প্লাকে। তো তোমরা 4টা কমেন্ট করো, আমি ভিডিওর নিচে পরে কমেন্টগুলো চেক করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।